হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে সে ব্যাপারে নয়াদিল্লির সহায়তা চায় ঢাকা। ৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা নেই আওয়ামী লীগের, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। শেখ হাসিনার ভাষায় কথা বলছে বিরোধী দলের নেতারা, বললেন মির্জা ফখরুল। গণভোট ইস্যুতে সংসদে নিষ্পত্তি না হওয়ায় রাজপথে ফয়সালা। ৫ আগস্ট গণ আন্দোলনের ঘোষণা দেবে জামায়াত। বহুল প্রতীক্ষিত জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনকাল। গণ অভ্যুত্থানের স্মারক আর দলিলে সাজানো সংগ্রহশালাটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সাথে কোটি টাকা জরিমানা। আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। ভুক্তভোগীর পাশাপাশি নিরাপত্তা পাবে সাক্ষী, অভিযোগকারী ও তথ্যদাতাও। একের পর এক হত্যা, চাঁদাবাজি আর সন্ত্রাসে হুমকির মুখে চট্টগ্রামের জননিরাপত্তা। কলকাঠি নাড়ছে পলাতক শীর্ষ সন্ত্রাসীরা। রাজনৈতিক যোগসাজশ খতিয়ে দেখার তাগিদ। স্বাগত। এখন বাজারে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। পলাতক শেখ হাসিনা সহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো ব্যক্তি যাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য প্রদান বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে সে বিষয়ে ভারতের সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ। সোমবার বিকেলে তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নবনিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাতে এ বিষয়টি আলোচনায় উঠে আসে। এ ধরনের কর্মকাণ্ড দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। এ সময় ভারতের হাই কমিশনার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হবে এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস দেন। উভয় পক্ষ নিয়মিত সংলাপ ও গঠনমূলক সম্পৃক্ততা অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন এবং পারস্পরিক আস্থা ও আলোচনার মাধ্যমে সব বিষয়ে দীর্ঘমেয়াদী ও টেকসই সমাধান অর্জন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন। ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই, তারা মাঝে মধ্যে উকিঝুঁকি দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে বোমা সদৃশ বস্তু নিয়ে তদন্ত চলছে। এ সময় সাবেক আইজিপি বেনজিরের জামিন বাতিলে সরকারের ল ফার্ম কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। সম্প্রতি রাজধানীর মতিঝিল, মিরপুর, ফার্মগেট, আশুলিয়া সহ বিভিন্ন স্থানে বোমা সদৃশ্য বস্তু উদ্ধারের ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। তবে কোথাও কোথাও বিস্ফোরক পাওয়া গেলেও কোনো কোনো স্থানে পরিত্যক্ত ব্যাগে পান জর্দার কৌটা জাতীয় বস্তুও পাওয়া যায়। এ নিয়ে সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাজধানীর বিভিন্ন স্থানে বোমা সদৃশ্য জিনিস পাওয়ার পেছনে কারা আছে তা জানতে তদন্ত করা হচ্ছে। রথযাত্রার দিনে কমলাপুরের ওইদিকে, মতিঝিলের ওইদিকে একটা মেট্রো রেলের পিলারের নিচে একটা বোমা সদৃশ্য জিনিস পাওয়া যায়। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায় কিনা। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কার্যক্রম নিষিদ্ধ দলটির নাশকতা করার মুরদ নেই, তবে তারা মাঝে মধ্যে উকিঝুঁকি দিচ্ছে। এছাড়াও সরকার উগ্রপন্থার বিষয়ে সবসময় সতর্ক আছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। সাবেক আইজিপি বেনজির আহমেদ প্রসঙ্গে বলেন, দুবাই রাষ্ট্রদূতের সঙ্গে বেনজিরের জামিন বাতিল নিয়ে আলোচনা করেছে মন্ত্রণালয়। আদালতের বিষয়টা পুরোপুরি না জেনে আমি বক্তব্য দিতে চাই না। আমাদের ল ফার্মকে আমরা অনুরোধ করেছি সার্টিফিকেট কপি তুলে কথা বলবো এবং আমরা এই ইনস্ট্রাকশন দিয়েছি যেন তার জামিন বাতিলের জন্য তারা পিটিশন দেয়, কারণ তার কাছে অন্যান্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে। এ সময় সাবেক আইজিপি বেনজিরের জামিন বাতিলে সরকার নিয়োজিত ল ফার্ম কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ওইখানে তার আদালতে যাওয়ার। জাওয়াদ মাহমুদ,
এখন ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে জনগণকে ভুল বোঝাচ্ছে একটি মহল, এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার জাতীয় প্রেস ক্লাবে অভ্যুত্থানের 2 বছর পূর্তিতে আলোচনা সভায় আরও বলেন, সবকিছুর আলোচনা হবে সংসদে, কোনো কর্মসূচি যেন সংঘাতে রূপ না নেয় সে বিষয়ে সতর্ক করেন ফখরুল। এ সময় বিরোধী দলের নেতারা শেখ হাসিনার ভাষায় কথা বলছে বলেও মন্তব্য করেন তিনি। সাব্বির রোজের প্রতিবেদনে বিস্তারিত। 2024 সালের তপ্ত জুলাই, বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো ছাত্র জনতার অকুত ভয় লড়াই 3 আগস্ট রূপ নেয় শেখ হাসিনা সরকার পতনের এক দফার আন্দোলনে। বদলে যায় দেশের ইতিহাস। গণঅভ্যুত্থানের 2য় বছরে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে শহীদ ও আহতদের স্মরণে সাংবাদিক সংগঠন বিএফইউজে ও ডিইউজের আলোচনা সভায় উঠে আসে জুলাইয়ের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে বিশ্লেষণ। ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য প্রাণ। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচিত সংসদের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়িত হবে, কিন্তু সংসদের বাইরে গিয়ে নানা চর্চা চলছে। শহীদদের স্মরণের নামে ব্যক্তি বা গোষ্ঠীগত স্বার্থ হাসিল মেনে নেওয়া হবে না বলেও জানান তথ্যমন্ত্রী। এত রক্ত, এত প্রাণ, এত বিসর্জন, এত ত্যাগের পরে অর্জিত এই গণতন্ত্র, এই পার্লামেন্ট, এই নির্বাচন, এই সংস্কৃতি, আমাদের সকল রাজনৈতিক কেন্দ্রবিন্দু হবে জাতীয় সংসদ। সভ্য রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক প্রক্রিয়া তাই দাবি করে। কিন্তু এটা খুবই দুঃখজনক, শহীদদেরকে স্মরণ করতে এসে গত কয়েকদিনের পত্র পত্রিকায় আমরা দেখেছি যে আমরা এই আত্মত্যাগের মধ্য থেকেও পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করতে পারি নাই বলেই আমাদের রাজনীতিকে আজও কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার একটা প্রবণতা কাজ করছে। সভায় বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে কোনো প্রতারণা করছে না বিএনপি, উল্টো জুলাই সনদ নিয়ে জনগণকে ভুল বোঝাচ্ছে একটি মহল। একটা ধারণা আছে যে জুলাই বলা হচ্ছে একটা মহল থেকে যে বিএনপি জুলাই সনদ পালন করছে না। এটাকে পুরোপুরিভাবে একটা ভ্রান্ত ধারণা দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা আমি তীব্র প্রতিবাদ জানাই, কারণ বিএনপি হচ্ছে সেই দল যারা সংস্কারের মধ্য দিয়ে কিন্তু এগিয়ে গেছে। মির্জা ফখরুল বলেন, সরকারের কার্যক্রম নিয়ে আলোচনা হোক সংসদে, কিন্তু বাইরে গিয়ে আওয়ামী লীগের মতো সরকার বিরোধী নানা কথা বলছে বিরোধী দল। শব্দ নিয়ে বিভেদ, ওটা সংস্কার হবে নাকি আপনার সংশোধন হবে? অলরাইট, আপনারা আসুন আলোচনা করি, পার্লামেন্টে আলোচনা করে সিদ্ধান্ত নেই, কথা বলি কোন কোন জায়গায় আলোচনা আছে। তখন যদি একমত না হয় বেরিয়ে যাবেন, আলোচনা করেন। কিন্তু এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন, বাইরে 5 বছর করতে দেব না, এটা ভাষায় কথা বলতেন আপনারা আমাদের হাসিনা। জনকল্যাণমুখী সরকারের নানা উদ্যোগ বাস্তবায়নে সরকারকে সময় দেওয়ার পাশাপাশি সহযোগিতার আহ্বানও জানান মির্জা ফখরুল। আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই করি, সংগ্রাম। সাব্বির রোজ, এখন, ঢাকা। জুলাই নিয়ে কোনো কটূক্তি মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, শুধু হাসিনার পতন নয়, এক দফার লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, যা অর্জিত হয়নি। এদিকে রাজধানীতে আরেক অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোট ইস্যু সংসদে নিষ্পত্তি না হওয়ায় রাজপথেই ফয়সালা হবে। 5 আগস্ট পল্টন থেকে আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি। বিস্তারিত প্রতিবেদনে। আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। 2024 সালের 34 জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে এদিন কেন্দ্রীয় শহীদ মিনারের জনসমুদ্র থেকে স্বৈরাচারী হাসিনা সরকার পতনের এক দফা ঘোষণা করা হয়। এর 2 দিন পরেই পতন ঘটে দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী সরকারের। সোমবার রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনে শহীদ ও আহতদের কণ্ঠে জনতার এক দফা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে এনসিপি। দলীয় নেতৃবৃন্দের পাশাপাশি এতে অংশ নেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। এই মুহূর্তে এসে মনে হয় বাংলাদেশে যতগুলা রাজনৈতিক দল মনে হয় নিবন্ধিত না আছে, তার থেকে মনে হয় আমার কাছে এই জুলাই যোদ্ধাদের কমিটি আছে। আমার ছেলে শহীদ হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, সেই বৈষম্য কি এখনো গিয়েছে এই বাংলাদেশ থেকে? এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শুধু শেখ হাসিনার পতন নয়, এক দফার মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ। কিন্তু ক্ষমতার পালাবদল হলেও দেশের কোনো পরিবর্তন হয়নি। নির্বাচিত হওয়া মানেই 5 বছর ক্ষমতায় থাকার ম্যান্ডেট নয় বলেও হুঁশিয়ারি দেন তিনি। এক দফার আংশিক দাবি অর্জিত হয়েছে, পুরোটা দাবি অর্জিত হয়নি। এবং এই পুরোটা দাবি অর্জিত না হওয়ার পিছনে দুঃখজনকভাবে যারা আমাদের সেই সময় সাথে ছিল তারাই সবচেয়ে বেশি বিরোধিতা করেছে।
আমরা দেখেছি এই বিএনপি সরকার ৭২-এর সংবিধানকে নানাভাবে প্রোটেক্ট করার চেষ্টা করে যাচ্ছে। এদিকে যাত্রাবাড়িতে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এক সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী। ৬ মাসের সরকারের পদক্ষেপ ও দলীয়করণ নিয়ে প্রশ্ন তোলেন নেতৃবৃন্দ। গণভোটের রায়ে শপথ নিয়ে গড়িমসি করায় ৫ আগস্ট পল্টনের সমাবেশ থেকে গণ আন্দোলনের ঘোষণা দেওয়ার কথাও জানান দলের সেক্রেটারি জেনারেল। রাজনৈতিক এই সংকট যদি সংসদে নিষ্পত্তি না হয়, তাহলে যে ৭০% মানুষ গণভোটে হ্যাঁ বলেছে, 11 দল জামাত ইসলামী ৭০% জনগণকে সাথে নিয়ে রাজপথে সেই ফয়সালা করবে, নিষ্পত্তি করবে। এরপর মগবাজারে জরুরি সংবাদ সম্মেলন করে জামায়াত ইসলামী। এ সময় বিদ্যুৎ ও গ্যাস নিয়ে সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ তোলেন নেতৃবৃন্দ। সরকার এখন দলীয় পদ পদবি একটু হোল্ড করলেই তার যোগ্যতা আছে আর কি নেই তাকে একটা বড় বড় জায়গায় বসায় দিচ্ছে। জনজীবনের প্রয়োজনীয় ক্ষেত্রে যে দক্ষ, অভিজ্ঞ, যোগ্য, বিশেষজ্ঞ লোক প্রয়োজন, ওটা দরকার নাই। গণভোট ও জুলাই সনদের আলোকে দ্রুত সংবিধান সংস্কারের আহ্বান জানান তারা। সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে মন্ত্রী, মিনিস্টার এবং সরকারের কখনো কখনো প্রধানমন্ত্রী এখন। আতিক মেজবালগ্ন, এখন ঢাকা। জুলাই কাল উদ্বোধন হতে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। একনায়কতান্ত্রিক শাসনের নির্যাতন, আন্দোলন সংগ্রাম এবং ছাত্র জনতার প্রতিরোধের নানা স্মৃতি ও দলিল নিয়ে সাজানো হয়েছে জাদুঘরটি। বহুল প্রতীক্ষিত সংগ্রহশালাটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনীতিবিদরা বলছেন এটি শুধু একটি ভবন নয়, বরং লাখো মানুষের প্রতিরোধ, ত্যাগ ও সংগ্রামের এক জীবন্ত স্মারক। বিস্তারিত জাবেদ আবদুল্লাহর প্রতিবেদনে। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। রক্তক্ষয়ী সেই গণ অভ্যুত্থানে দীর্ঘ ১৭ বছরের শাসনেরও অবসান ঘটে সে সময়। সেদিন গণভবনের প্রতিটি অংশে ছড়িয়ে পড়েছিল জনতার ক্ষোভ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বাসভবন চলে গিয়েছিল ছাত্র জনতার দখলে। এরপর বহু মানুষের চোখের জলের সাক্ষী সেই গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের আলোকচিত্র, ভিডিও, দলিল, দস্তাবেজ, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য, শহীদ ও আহতদের ব্যবহৃত পোশাক, বিভিন্ন স্মারক, আন্দোলনের ব্যানার, প্ল্যাকার্ড সহ নানা উপকরণ সংরক্ষণের উদ্যোগ নেয় বিগত অন্তর্বর্তী সরকার। অবশেষে সেই রক্তে ভেজা আগস্ট মাসে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে উদ্বোধন হতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সেই জাদুঘরের দেয়াল জুড়ে এখন সাজানো আপসহীন সংগ্রাম, ৩৬ জুলাইয়ের জনতার পুঞ্জীভূত ক্ষোভের নানা প্রতিচ্ছবি। নির্মাণ শ্রমিকরা বলছেন এরই মধ্যে এই স্থাপনাটি দর্শনার্থীদের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। পুরো ৫ তারিখের আগে এটা পরিষ্কার কাজ হয়ে যাবে। আমাদের ফিনিশিং কাজ চলতেছে, আমরা মেশিন মারতেছি, মাইরে পানি দিয়ে ধুইয়া পরিষ্কার করে দিচ্ছি। ৫ তারিখের আগে মানে আমাদের স্টেজের কাজ শেষ হবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জানালেন জাদুঘরের উদ্বোধন যথাযথ সময় হবে। মাননীয় প্রধানমন্ত্রী ৯টায় আসবেন, ৯টা ৫-এ উনি নাম ফলক উদ্বোধন করবেন। জুলাই স্মৃতি জাদুঘরকে ত্যাগ ও সংগ্রামের জীবন্ত স্মারক হিসেবে দেখছেন সংসদ সদস্যরা। আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের শ্রমিক, কৃষক বুকের রক্ত দিয়ে আমাদেরকে যে মজলুমের সংসদ এনে দিল, আশা আকাঙ্ক্ষার যে সংসদ, সেই সংসদের প্রেক্ষাপটে আজকে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। অতএব ওনার ভিতরেই আছে যে উনি নিজে এটা উদ্বোধন করবেন। জুলাই শহীদ স্মৃতি জাদুঘর সেটা উদ্বোধনের ফলে আমার মনে হয় যে জুলাই গণ অভ্যুত্থানকে সব দল যে ধারণ করে এটা প্রমাণ করার একটা জায়গা তৈরি হবে। ভবিষ্যতে কোনো শাসক যাতে ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে তা স্মরণ করিয়ে দেওয়া এবং জনরোষের ইতিহাস জীবন্ত রাখতে এমন উদ্যোগ প্রশংসনীয় বলছেন অন্তর্বর্তী সরকারের সাবেকরা। গভর্নমেন্ট ২ বছর পরে যে এটা একদম ঐতিহাসিক একটা দিনে যে এটা ওপেনিং হতে যাচ্ছে, এটা জাতির জন্য খুবই বড় গুড নিউজ। এই জাদুঘরে প্রবেশের সময়সূচি সকাল 10টা হতে সন্ধ্যা 6টা পর্যন্ত। রাখা হয়েছে অনলাইনে টিকিটের ব্যবস্থাও। জাবেদ আবদুল্লাহ, এখন ঢাকা। সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড রেখে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
গুমের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধানের পাশাপাশি গুমের কারণে মৃত্যু হলে অথবা সংশ্লিষ্ট ব্যক্তিকে জীবিত কিংবা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব না হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ ১ কোটি টাকা অর্থদণ্ডের বিধান যুক্ত করা হয়েছে খসড়া আইনে। তহিদুল তারেকের প্রতিবেদনে বিস্তারিত। সোমবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বহুল আলোচিত গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬-এর খসড়ার অনুমোদন দেয়া হয়। খসড়ায় গুমের ফলে মৃত্যু ঘটলে, মরদেহ পাওয়া গেলে অথবা ৫ বছর অতিক্রম করলেও সংশ্লিষ্ট ব্যক্তিকে জীবিত কিংবা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব না হলে সর্বোচ্চ শাস্তি রাখা হয়েছে মৃত্যুদণ্ড। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ ১ কোটি টাকা অর্থদণ্ডের বিধানও রাখা হয়েছে। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনে গুমকে একটি স্বতন্ত্র, আমলযোগ্য, জামিন অযোগ্য ও ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই আইন একটি সমন্বিত আইনগত কাঠামো প্রতিষ্ঠা করবে। এদিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌর বিদ্যুৎ সংক্রান্ত সভা হয়েছে। সভায় জ্বালানি সংকট মোকাবেলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সিদ্ধান্ত অনুযায়ী দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে স্থাপন করা হবে সৌর প্যানেল। পাশাপাশি দেশে সোলার ইনভার্টার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা দেওয়া হবে বলেও জানানো হয়। যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো। এর আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পরিবেশ সংরক্ষণে দেশের নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে, কোন জায়গায় একটু বেশি জমা হয়ে আছে অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কথাই ভালো লাগতো না। আমরা যদি নিজেরা সচেতন হয়ে যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। সবাই দায়িত্ব পালন করলে একটি পরিচ্ছন্ন সুন্দর দেশ গড়ে তোলা সম্ভব হবে বলেও জানান প্রধানমন্ত্রী। আমাদের ব্যবহার করা। তহিদুল তারেক, এখন, ঢাকা। বারবার প্রকাশ্য হত্যাকাণ্ড, ভারী অস্ত্রের ব্যবহার এবং বেপরোয়া সন্ত্রাসী তৎপরতায় চরম হুমকির মুখে পড়েছে চট্টগ্রামের জননিরাপত্তা। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অস্ত্র উদ্ধার এবং বহু সন্ত্রাসীকে গ্রেফতারের পরও পলাতক কিছু শীর্ষ অপরাধী এখনও নেপথ্য থেকে কলকাঠি নাড়ছে। তবে এদের পেছনে কোনো রাজনৈতিক চাপ আছে কিনা তা খতিয়ে দেখার দাবি সচেতন মানুষের। বিস্তারিত শোয়েব রহমানের প্রতিবেদনে। চট্টগ্রামের রাউজানের পাহাড়তলী এলাকা। অস্ত্র হাতে রাঙ্গুনিয়া যুবদলের আহ্বায়ক মাসুদুল হক চৌধুরীকে তাড়া করছে সন্ত্রাসীরা। এক পর্যায়ে মাসুদুল পড়ে গেলে এলোপাতাড়ি গুলি ছোড়ে সন্ত্রাসীরা। দিনে দুপুরে নির্মম এই হত্যাকাণ্ডটি ঘটে জুন মাসে। এই ঘটনার 1 মাস আগে নগরীর রোফাবাদে অস্ত্র উঁচিয়ে প্রকাশ্যে তাড়া করে গুলি করে হত্যা করা হয় এক যুবককে। গেল নভেম্বরে চট্টগ্রাম ৮ আসনের বর্তমান এমপি এরশাদ উল্লাহ জনসংযোগের মধ্যেই পিঠে অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয় সরার বাবলা নামের এক সন্ত্রাসীকে। এই ঘটনায় আহত হন এরশাদ উল্লাহ। সন্ত্রাসীদের হাতে আক্রমণের শিকার হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের সংঘবদ্ধ হামলায় মারা যান র্যাব সদস্য। পরবর্তীতে বুলডোজার দিয়ে র্যাবের ক্যাম্প গুড়িয়ে দেয়া, রাতের আধারে ক্যাম্পে গুলিবর্ষণ, পানির লাইনে বিষ মেশানো সহ নানাভাবে হয় আক্রমণ। 2024 সালের 5 আগস্টের পর নগরী ও জেলায় আশঙ্কাজনক হারে বেড়ে যায় সন্ত্রাসী তৎপরতা। শুধু 1 বছরেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে 194টি। এর মধ্যে মহানগরে 61টি ও জেলায় 133টি। গ্যাংস্টার সংস্কৃতি, আধিপত্য বিস্তার, মাদক, বালুমহাল দখল ও চাঁদাবাজি এসব হত্যাকাণ্ডের মূল কারণ। বেশিরভাগই কিন্তু এই ক্রিমিনালরা নিজেরা আধিপত্য বিস্তার, বালুমহল, নিজেদের মধ্যে সংঘর্ষ, অন্তর্দ্বন্দ্ব, ক্রিমিনাল সংঘর্ষ, এ ধরনের কেসই বেশি ঘটেছে। হ্যাঁ, কিছু ঘটনা হয়েছে, কিছু নিরপরাধ মানুষ ভুক্তভোগী হয়েছেন। চাঁদাবাজির ক্ষেত্রেও লাগাম ছাড়া সন্ত্রাসী বাহিনী। পুলিশ পাহারার মধ্যেই এক ব্যবসায়ীর বাড়িতে এসএমজি দিয়ে গুলিবর্ষণ অবাক করে সাধারণ মানুষকে। এছাড়া ইন্টারনেট অফিসে ভাঙচুর আলোচিত হয় পুরো দেশে। হাটহাজারী, মুরাদপুর, হিলভিউ সহ বিভিন্ন জায়গায় নির্মাণাধীন ভবন, বাসাবাড়িতে চাঁদার দাবিতে গুলি আতঙ্ক ছড়ায় পুরো নগরীতে।
এই ক্ষেত্রে ডেভেলপমেন্ট ততটুকু কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটে নাই। তার জন্য দায়ী তারা নিজেরা, তার জন্য দায়ী আমাদের দেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল। তারা তাদের আগের যেই সমালোচনা, তার দুর্নাম, অপবাদ সেগুলো গুছিয়ে নাগরিকের বন্ধু হিসেবে সেটা করবে এবং কোনো পলিটিক্যাল পার্টির কোনো শক্তির ক্রীড়নক হিসেবে ওরা কাজ করবে না। পুলিশ বলছে চট্টগ্রামের সন্ত্রাসীরা SMG, AK-47 এর মতো ভারী অস্ত্র ব্যবহার করছে। বিদেশি অত্যাধুনিক পিস্তল অনেকের হাতে। মূলত পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের সাথে সখ্যতার মাধ্যমে তারা এসব অস্ত্র সংগ্রহ করছে। অপরাধ ঘটিয়ে আশ্রয়ও নিচ্ছে পাহাড়ে। একটা ঘটনা ঘটার পরে আমরা কিন্তু খুব অল্প সময় বলে দিচ্ছি এরা কারা, কিভাবে বলে দিচ্ছি, তাদেরকে কাউকে ধরে অ্যারেস্ট করে অস্ত্র সহ আমরা জেলেও দিয়ে দিচ্ছি। এটা নিশ্চয়ই আমাদের গোয়েন্দা এবং সার্বিক সফলতা। পুলিশের হিসাবে গত 2 বছরে ছোট সাজ্জাদ, ডেভিড ইমন সহ বহু অপরাধী গ্রেপ্তার হয়েছে। 1100 দেশি বিদেশি অস্ত্র, 1600 রাইফেল ও 10,000 বুলেট উদ্ধার হয়েছে। বিপুল অস্ত্র উদ্ধার করেছে র্যাবও। তবে কিছু শীর্ষ সন্ত্রাসী গহীন পাহাড়ে আস্তানা গেড়ে ও বিদেশে পলাতক থেকে নির্দেশদাতা হিসেবে কাজ করছে। বিদেশি অস্ত্র উদ্ধারের ব্যাপারে আমরা প্রচলিত আইনে যত রকমের চেষ্টা আছে সকল রকমের চেষ্টা করছে এবং টাইম টু টাইম আমাদের কাছে বিদেশি অস্ত্রগুলো আমরা উদ্ধার করতে পারছি এবং এই অস্ত্রগুলো সাধারণত আমরা বর্ডার ক্রস করেও আসে। অনেক সময় আমাদের যে পাহাড়ি সন্ত্রাসী আছে তাদের কাছ থেকেও তারা কালেক্ট করতে পারে। ধরা পড়া সন্ত্রাসী ও অপরাধীরা আইনের ফাঁক গলে বের হয়ে আবারও অপরাধে জড়ায়। এ নিয়ে ক্ষোভ আছে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যেই। আইনজীবীরা বলছেন রাজনৈতিক চাপ এসব ক্ষেত্রে বড় কারণ। আইন শৃঙ্খলা বাহিনীকে এই চ্যালেঞ্জটা নিতে হবে, তাদের এই কথাগুলো, তাদের এই কাজটাকে, যে না আইন শৃঙ্খলা বাহিনী সদা তৎপর, সে আইনের ঊর্ধ্বে কেউ নয়, যে হোক তাকে আমরা পাকড়ায় করব। 2024 সালের 5 আগস্টের পর আইন শৃঙ্খলা বাহিনীর শিথিলতার সুযোগে আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীরা মাঠে সক্রিয় হয়ে ওঠে। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের জুলুমের বিরুদ্ধে জুলাইয়ের শীর্ষক প্রদর্শনীতে আওয়ামী লীগের শাসনামলে যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের একাধিক ও বিএনপির এক নেতার ছবি প্রদর্শন করে ছাত্র শিবির। ছাত্রদল সেই ছবি অপসারণের দাবি তুললে শুরু হয় বাগবিতণ্ডা। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা চেয়ার ও ইট পাটকেল নিক্ষেপ করলে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দেয় শিবিরের নেতাকর্মীরা। এ সময় উভয় পক্ষের একাধিক নেতাকর্মী আহত হয় এবং মূল ফটকের সামনে অবস্থান নেয় ছাত্রদল ও শিবির। থেমে থেমে সংঘর্ষ চলে মধ্যরাত পর্যন্ত। পরে ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিয়ে মূল ফটকে অবস্থান নেয় শিবির। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম উভয় পক্ষকে থামায়। রাত 1টার দিকে নিজ নিজ অবস্থান থেকে সরে যায় শিবির ও ছাত্রদল। গ্রামের হাট শুধু কেনাবেচার জায়গা নয়, এটি মানুষের মিলন মেলা, সংস্কৃতি আর গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। নরসিংদীর রায়পুরা উপজেলার রাধাগঞ্জে প্রতি মঙ্গলবার বসে এমনই এক ঐতিহ্যবাহী হাট, যার ইতিহাস জড়িয়ে আছে প্রজন্মের পর প্রজন্মের স্মৃতির সঙ্গে। সপ্তাহে একদিন বসা এই হাটে লেনদেন হয় কোটি টাকারও বেশি। কাউসার আহমেদের ছবিতে রাকিবুল ইসলামের প্রতিবেদন। শতবর্ষী বটগাছের বিশাল ছায়া, সেই ছায়াতলেই ভোর না হতে সাজতে শুরু করে দোকান। সময় যত গড়ায় ততই বাড়তে থাকে মানুষের ভিড়। নৌপথ, সড়কপথ কিংবা পায়ে হেঁটে আশপাশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন ক্রেতা বিক্রেতারা। প্রতি মঙ্গলবার এভাবেই প্রাণ ফিরে পায় নরসিংদীর রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহী রাধাগঞ্জ হাট। স্থানীয়দের কেউ বলেন এই হাটের বয়স 2 শতাধিক বছর, আবার কারো মতে 400 বছরেরও বেশি। এটার নাম হলো রাধা রানীর জায়গা, পরে রাধাগঞ্জ এই হাটটার নাম। এটা মঙ্গলবারে দমে আর বৃহস্পতিবার আর রবিবারে 3 দিন দমে। বাজারটার মধ্যে প্রায় 2000-এর উপরে দোকান আছে। এই হাটে মেলে গ্রামীণ জীবনের প্রয়োজনীয় প্রায় সব মাটির তৈজসপত্র, বাঁশ ও বেতের তৈরি ঝুড়ি, কুলা, ডালা, মুড়া, কৃষিকাজের নানা সরঞ্জাম থেকে শুরু করে গৃহপালিত হাঁস, মুরগি ও কবুতরের জমজমাট বেচাকেনা চলে সারাদিন। পাশাপাশি লুঙ্গি, গামছা, শাড়ি, কাপড়, মশলা, মিষ্টি, মুখরোচক খাবার এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানেও থাকে উপচে পড়া ভিড়। জোড়া কবুতর বিক্রি হয় 500 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত, আর হাঁস মুরগির দাম নির্ধারিত হয় জাত ও আকার ভেদে।
স্থানীয় কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সরাসরি বিক্রির সুযোগ তৈরি হওয়ায় এই হাট তাদের আয়েরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। একটা মানুষের জীবনে যা লাগে গরু, ছাগল, কবুতর, হাঁস, মুরগ, বেতের জিনিসপত্র, আসবাবপত্র, খাবার দাবার সবকিছু পাওয়া যায় আমাদের এখানে। চীনা হাঁস, রাজা হাঁস, দেশি মুরগি সবই বাঁচিয়ে নয়। লিয়াল আছে, কাপাই আছে, বাতি আছে, বিছুন আছে, খাসি আছে, এরপরে সগম আছে, দাড়ি আছে, ছাই আছে, আরো বিভিন্ন মাল আছে আমার বগুলো। স্থানীয়দের কাছে রাধাগঞ্জ হাট শুধু একটি বাজার নয়, এটি সামাজিক বন্ধনেরও প্রতীক। সপ্তাহ জুড়ে ব্যস্ত মানুষগুলো মঙ্গলবার এখানে এসে কেনাকাটার পাশাপাশি আত্মীয় স্বজন, বন্ধু ও পরিচিতদের সঙ্গে দেখা করেন। অনেকের কাছে এই হাট সপ্তাহের সবচেয়ে বড় মিলন মেলা, যেখানে কেনাবেচার পাশাপাশি টিকে আছে গ্রামের ঐতিহ্য, সম্পর্ক আর সংস্কৃতি। প্রতি মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা অবধি জমজমাট থাকে রায়পুরার এই রাধাগঞ্জ হাট। বিভিন্ন পট্টি মিলিয়ে এক দিনে এখানে লেনদেন হয় কোটি টাকার বেশি। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। পাবনার আটঘরিয়ায় কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয়েছিল সৌরচালিত সেচ প্রকল্প, কিন্তু চালুর আগেই চুরি হয়েছে সৌর প্যানেল, ব্যাটারি ও বৈদ্যুতিক তার সহ বিভিন্ন যন্ত্রাংশ। ফলে কৃষকদের জন্য নেওয়া উদ্যোগটি এখন অচল। পাবনা থেকে মাসুদ রানার প্রতিবেদন। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এবং কৃষিতে সাশ্রয়ী সেচ ব্যবস্থা গড়ে তুলতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এরই অংশ হিসেবে পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর ও শ্রীপুর এলাকায় ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের আওতায় খনন করা নদীর পানি কৃষিজমিতে পৌঁছে দিতে চলতি বছরের শুরুতে 8টি সৌরচালিত সেচ পাম্প স্থাপন করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ BMDA। কিন্তু চালুর আগেই প্রকল্পটি কার্যত অচল হয়ে পড়েছে। প্রকল্পের সৌর প্যানেল, ব্যাটারি, বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। ফলে সেচ পাম্পগুলো এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, প্রকল্প বাস্তবায়নের সময় সঠিক স্থান নির্বাচন করা হয়নি। শুরু থেকেই এসব পাম্পের কার্যকারিতা নিয়ে সংশয় ছিল। এর মধ্যেই যন্ত্রাংশ চুরির ঘটনায় পুরো উদ্যোগ ভেস্তে গেছে। বাধ্য হয়ে বিকল্প উপায়ে সেচ কার্যক্রম চালাতে হচ্ছে কৃষকদের। সেচ দূরে বসলে ছেলো মেলোদি তখন 1000 টাকা বিঘি দেওয়া লাগে, আরো ঘোরা লাগে, 5 ভ্যান ট্যান আনা লাগে, মেলা ঝামেলা হয়। যারা এগুলো পরিকল্পনা করেছে, পরিকল্পনা করাটাও ভুল হয়েছে আর কি। প্রশাসনের কোনো পদক্ষেপ নাই, আসতেছে না, চুর হয়ে যাচ্ছে, অনেক কিছু চুর হয়ে গেছে। এদিকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের দাবি, যন্ত্রাংশ চুরির বিষয়টি ইতোমধ্যে সদর দপ্তরে জানানো হয়েছে। নতুন করে যন্ত্রাংশ সংযোজন করে আগামী ইরিবোরো মৌসুমের আগেই সেচ পাম্পগুলো চালুর চেষ্টা চলছে। আমাদের সদর দপ্তরকে জানিয়েছে, সদর দপ্তর একটা টিম পাঠাবে বলে তারা মানে প্রতিশ্রুতি দিয়েছেন, এবং আমরা আশা করছি যে আগামী ইরিবোরো মৌসুমের পূর্বেই আমরা এলএলপিগুলো চালু করে কৃষকের উপকারে আনতে পারবো। ইছামতি নদীর ভূ-উপরিস্থ পানি সেচ কাজে ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পরীক্ষামূলকভাবে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে সৌরচালিত এই সেচ প্রকল্প বাস্তবায়ন করে BMDA। তবে চালুর আগেই যন্ত্রাংশ চুরি এবং প্রকল্প অচল হয়ে পড়ায় সরকারি অর্থের যথাযথ ব্যবহার ও প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। এখন পাবনা। বিদ্যালয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার 70 নম্বর আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। টিফিনের সময় এক গ্লাস পানি খেতে স্কুলের বাইরে ছুটতে হচ্ছে শিশুদের। 2 বছর ধরে এই সংকট চললেও স্থায়ী সমাধান মেলেনি। MR রাসেলের প্রতিবেদনে বিস্তারিত। টিফিনের ঘন্টা বাজতেই ছোট ছোট হাতে খালি বোতল নিয়ে শুরু হয় দৌড়ঝাঁপ। কেউ ছুটছে স্কুলের পাশের বাড়িতে, কেউ রাস্তার ওপারের টিউবওয়েলের দিকে। খেলাধুলার জন্য নয়, তীব্র গরমে এক চুমুক বিশুদ্ধ পানি পেতেই এই ছুটে চলা। ঝিনাইদহের মহেশপুর উপজেলার 70 নম্বর আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 136 শিক্ষার্থীর প্রতিদিনের চিত্র এটি। যখন পানি ফুরিয়ে যায় আমরা অন্য লোকের বাসা থেকে পানি নিয়ে আসি, এতে আমাদের খুবই কষ্ট হয়। আমরা চাই যে আমাদের এখানে একটা টিউবওয়েল হোক। খেলা করতে যায় হাত পা নোংরা হয়ে যায়, তাই আমরা লোকের বাসা থেকে হাত পা ধুই।
2024 সালে বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মাণের সময় তুলে ফেলা হয় একমাত্র টিউবওয়েলটি। এরপর কেটে গেছে প্রায় 2 বছর, কিন্তু এখনো বসানো হয়নি নতুন কোনো টিউবওয়েল কিংবা বিকল্প পানির ব্যবস্থা। ফলে শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতিদিন বাসা থেকে বোতলে করে পানি নিয়ে আসতে হচ্ছে। অনেক সময় সেই পানিও শেষ হয়ে গেলে বাধ্য হয়ে স্কুলের বাইরে গিয়ে পানি সংগ্রহ করতে হয়। এতে যেমন নষ্ট হচ্ছে পাঠদানের সময়, তেমনি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, পানির সংকটের বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। দ্রুত একটি নতুন টিউবওয়েল স্থাপনের জন্য আবেদনও করা হয়েছে। ওয়াশ ব্লকের কারণেই স্থাপিত যে টিউবওয়েলটা সেটা অপসারণ হয়। এটা ছিল 2024 সাল। তারপর থেকেই টিউবওয়েল নাই, বাচ্চাদের নিরাপদ পানির জন্য একটু সমস্যা দেখা দেয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে দ্রুত বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দেখলাম যে আরও 10 থেকে 12টি প্রাথমিক বিদ্যালয়ে টিউবওয়েলের সংকট আছে, পানির সংকট। তো আমরা শিক্ষা অফিসারের সাথে কথা বলে ইতিমধ্যে ঠিকাদারকেও কাজ আদেশ দেওয়া আছে। খুব দ্রুত এই টিউবওয়েলগুলো যথাযথভাবে স্থাপনের কার্যক্রম শুরু হবে। একটি বিদ্যালয়ে নিরাপদ পানির ব্যবস্থা শিক্ষার্থীদের মৌলিক অধিকার, অথচ 2 বছর ধরে সেই মৌলিক সুবিধা থেকে বঞ্চিত আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা। তাই আর কোনো শিশু যেন তৃষ্ণা মেটাতে স্কুলের বাইরে ছুটতে বাধ্য না হয়, সেজন্য অবিলম্বে নতুন একটি টিউবওয়েল স্থাপনের দাবি জানিয়েছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। এমআর রাসেল, এখন ঝিনাইদহ। কিশোরগঞ্জে তিতাস গ্যাসের প্রধান সঞ্চালন পাইপলাইনের লিকেজ মেরামতের কাজ শুরু হওয়ায় বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ। এতে শহরের আবাসিক, বাণিজ্যিক ও হোটেল, রেস্তোরাঁ সহ বিভিন্ন খাতে দেখা দিয়েছে ভোগান্তি। আর এ নিয়ে আরও জানাতে কিশোরগঞ্জ শহরের আখড়া বাজার এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী মশিউর কায়েস। তিতাসের গ্যাস লাইন কবে লিকেজ হয়েছে আর জানাবেন মেরামত কাজের অগ্রগতি নিয়ে। এটি বলা হচ্ছে একটি চোরাই সংযোগ নেয়ার সময় মূলত এটি লিকেজ হয়েছিল। এটি কিন্তু কিশোরগঞ্জের মূল সঞ্চালন লাইন আড়িয়ালখা নদীর তলদেশে মূলত এটি আসলে লিকেজটি হয়েছে এবং বেশ কয়েকদিন ধরে আসলে এটি আসলে সর্বসাধারণের চোখে আসে এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষ কিন্তু সেটি সারানোর কাজ শুরু করে। কিন্তু এটি খুব বেশি লিকেজ হয়ে যাওয়ায় কিন্তু এবং পানি থাকায় প্রচণ্ড পরিমাণ বুদবুদ রয়েছে, যার ফলে কিন্তু আসলে লিকেজের সারানোর কাজ আসলে সঠিকভাবে করা যাচ্ছিল না। সেজন্য কিন্তু গতকালকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ আসলে ঘোষণা করেছে যে আজকে থেকে আসলে 3 দিন সকল ধরনের আসলে গ্যাস সরবরাহ প্রায় বন্ধ থাকবে। তারা বলছে কিছু কিছু জায়গায় হয়তো বা আগের যে কিছু গ্যাসের সরবরাহ রয়েছে সেখান থেকে কিছু কিছু বাসা বাড়িতে চলতে পারে, কিন্তু বেশিরভাগ জায়গায় আসলে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আর এই কারণে কিন্তু আসলে আবাসিক যে এলাকাগুলো রয়েছে, বাসা বাড়ি সহ হোটেল, রেস্তোরাঁ যারা শুধুমাত্র গ্যাসের উপর নির্ভরশীল, তারা কিন্তু বেশ বিপাকে রয়েছেন। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় ইতোমধ্যেই কিন্তু গতকালকে থেকেই কিন্তু দোকানগুলোতে ভিড় ছিল। ইলেকট্রিক চুলা এবং অন্যান্য যে চুলাগুলো রয়েছে সেগুলোর উপর কিন্তু মানুষজন আসলে এখন ভরসা করছেন, কেননা আগামী 3 দিন কিন্তু একেবারেই গ্যাস থাকবে না বিভিন্ন বেশ কিছু জায়গায়, সেটাই কিন্তু আসলে বলছে। অর্থাৎ কিশোরগঞ্জ জেলা শহর সহ আশপাশের যে অঞ্চলগুলো রয়েছে যেখানে আসলে গ্যাস সরবরাহ করে থাকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ, সেখানে কিন্তু বেশিরভাগ জায়গায় আসলে গ্যাস থাকবে না আগামী 3 দিন। অর্থাৎ এই যে 3 দিন গ্যাস থাকবে না, সেটা কিন্তু ভোগান্তি চরমে রয়েছে ক্রেতাদের। তো এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। হয় চুক্তি, না হয় পূর্ণ আত্মসমর্পণ, ইরানকে হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি কোনো আলোচনা চলছে না বলে ইরানের বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রুথ সোশ্যালে দেয়া ক্ষুব্ধ বার্তায় বলেন, দ্বিমুখী আচরণ করছে ইরান। লেখেন, ইরান স্বীকার করুক বা না করুক, কয়েক দশক ধরে তাদের কারণে সৃষ্ট সংকট সমাধানে আমরা কথা বলছি। এর আগে ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ বিভিন্ন দেশের অনুরোধে তেহরানের সাথে আলোচনায় বসেছে ওয়াশিংটন, এমন দাবি করেন ট্রাম্প। বলেন, ভালো একটি চুক্তি সইয়ের শেষ সুযোগ এটি তেহরানের জন্য। ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করে সোমবার তেহরান জানায়, হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে শুধু ওমানের সঙ্গে আলোচনা চলছে।
ব্রিটিশ বাংলাদেশি নারীরা দেশটির পার্লামেন্ট থেকে শুরু করে স্থানীয় সরকার, চিকিৎসা, আইন, ব্যবসা সহ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের যোগ্যতার প্রমাণ রেখে চললেও কমিউনিটির বড় বড় সংগঠনের নেতৃত্বে নারীদের উপস্থিতি এখনও তুলনামূলক কম। কেন এমনটা হচ্ছে? সুযোগের অভাব নাকি নেতৃত্বের পুরনো ধারা? যুক্তরাজ্য থেকে বিস্তারিত শরীফুল ইসলাম চৌধুরীর প্রতিবেদনে। ব্রিটেনের পার্লামেন্টে বর্তমানে প্রতিনিধিত্ব করছেন 4 ব্রিটিশ বাংলাদেশি নারী এমপি। আছেন বাংলাদেশি বংশোদ্ভূত অসংখ্য নারী কাউন্সিলর, চিকিৎসক, ব্যারিস্টার, উদ্যোক্তা, শিক্ষাবিদ, এমনকি ব্যবসায়ীও। যুক্তরাজ্যের মাটিতে ব্রিটিশ বাংলাদেশি নারীদের এমন সাফল্যের তালিকা দীর্ঘ হচ্ছে প্রতিনিয়তই। কিন্তু প্রশ্ন হলো, ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে প্রভাবশালী সংগঠনগুলোর নেতৃত্বে কেন নেই নারীরা? বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স কিংবা গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট দশকের পর দশক ধরে কমিউনিটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও প্রতিনিধিত্বের সঙ্গে জড়িয়ে থাকা এসব প্রতিষ্ঠানে নারী নেতৃত্ব নেই বললেই চলে। যুগ যুগ ধরে কেন এমনটা হচ্ছে? এটা কি কেবল কাকতালীয় নাকি সময়ের সঙ্গে তাল মেলাতে ব্যর্থ হচ্ছে বাংলাদেশি কমিউনিটি? নারীদের অংশগ্রহণ শুধুমাত্র টোকেনিজম বা সিম্বলিক অর্থে নয়, একটা যথাযথ সমমর্যাদা দিয়ে তাদের যে যোগ্যতা আছে সেটা তো আমরা প্রমাণ করছি সবখানে। সেই যোগ্যতাটুকু কেন কমিউনিটি অর্গানাইজেশনগুলোতেও দেখা যাচ্ছে না? সমাজ বদলেছে নারীর অবস্থানও। ব্রিটিশ বাংলাদেশি নারীরা বর্তমানে দেশটির পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছেন, নীতি নির্ধারণ করছেন, স্থানীয় সরকারেও বড় বড় প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন। তাহলে কমিউনিটির সংগঠনগুলোতে নারী নেতৃত্বের প্রতিফলন নেই কেন? এটা কি কেবল সুযোগের অভাব নাকি প্রচলিত নেতৃত্বের সংস্কৃতি সবচেয়ে বড় বাধা? আমাদের বাংলাদেশ ক্যাডার অ্যাসোসিয়েশন সবসময় ওয়েলকাম করে যে আমাদের যে মহিলারা আছে তারা যাতে আমাদের ইন্ডাস্ট্রিতে সামনে আগায় আসে। British Bangladeshi community, we certainly will welcome them to come on board and we'll be working on that. আমরা তারা যেভাবে আমাদের ডিরেক্টর বোর্ডে আসতে পারেন, এই উইমেন চ্যাপ্টার দিয়ে আমরা শুরু করব। অনেকেই বলছেন যে কমিউনিটিতে নারীরা জাতীয় রাজনীতি, স্থানীয় সরকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসা সহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিয়ত নিজেদের দক্ষতার প্রমাণ দিয়ে যাচ্ছেন, সেই কমিউনিটির সবচেয়ে প্রভাবশালী সংগঠনগুলোর নেতৃত্বেও তাদের উপস্থিতি এখন সময়ের দাবি। নেতৃত্বের টেবিলে কারা বসছেন তার উপরই বাংলাদেশি কমিউনিটি তথা ব্রিটিশ বাংলাদেশি নারীদের ভবিষ্যৎ নির্ভর করছে বলেও মত অনেকের। আমাদের যদি মহিলারা ইনভলভ থাকে বিজনেসে হোক আর ইয়েতে হোক, তাহলে পরিবারও তার দ্রুত এগিয়ে আসবে। সংশ্লিষ্টরা বলছেন, ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির নেতৃত্বে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা গেলে নতুন এক অধ্যায়ের সূচনা হবে। শরীফুল ইসলাম চৌধুরী, এখন, লন্ডন। 31 আগস্ট থেকে শুরু হওয়া 2027 এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য শক্তিশালী দল গড়ার পরিকল্পনা বাফুফের। এজন্য অ্যাডাম আব্বাস ও জিদান ইউসুফের মতো হাই প্রোফাইল প্রবাসী তারকাদের দলে অন্তর্ভুক্ত করে বাছাই পর্বের মূল মঞ্চ নিশ্চিত করার লক্ষ্য ফেডারেশনের। সোমবার বাফুফে ডেভেলপমেন্ট কমিটির মিটিং শেষে কথা জানিয়েছেন কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদি। বিস্তারিত শরীফ রওশনের প্রতিবেদনে। জাতীয় দলের পর বয়সভিত্তিক দলেও সাফের গণ্ডি পেরিয়ে এবার লক্ষ্য এশিয়ার মূল মঞ্চ। তবে তার আগে পার করতে হবে বাছাই পর্বের বাধা। অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাছাই পর্বকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের দলে ভিড়িয়ে শক্তিশালী করতে কাজ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। উজবেকিস্তানের কঠিন কন্ডিশনে গ্রুপ বির বৈতরণী পার হতে ইংল্যান্ড থেকে যুক্ত করা হচ্ছে 2 প্রতিভাবান প্রবাসী ফুটবলারকে। তাদের একজন অ্যাডাম আব্বাস। ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমিতে বেড়ে ওঠা 18 বছর বয়সী এই ফরওয়ার্ড বার্নলি অনূর্ধ্ব 18 দলের হয়েও মাঠ কাঁপিয়েছেন। উইং কিংবা স্ট্রাইকার পজিশনে তার গতি প্রতিপক্ষের ডিফেন্সে ত্রাস ছড়াতে প্রস্তুত। অন্যদিকে রক্ষণভাগ সামলাবেন 6 ফুট 4 ইঞ্চির দীর্ঘদেহী ডিফেন্ডার লন্ডন প্রবাসী সেন্টার ব্যাক জিদান ইউসুফ। তিনি খেলছেন ওয়ালটন অ্যান্ড হিরশাম এফসির মূল দলে। আডাম আব্বাস সহ 5 জন থাকছে, তো এরা সকলেই ভালো প্লেয়ার। এখন এদের ভিতরে 23 স্কোয়াডে কে কে থাকবেন সেটা আমাদের হেড কোচ এবং টেকনিক্যাল স্টাফ তারাই ঠিক করবে। আমরা আশা করছি ওখানে হয়তো 2-3 জন বাংলাদেশি যারা বাইরে থাকেন তারাই আমাদের সাথে যোগ দেবেন অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড থেকে। শুধু কাগজে কলমেই নয়,
মাঠের প্রস্তুতিতেও কোনো কমতি রাখছে না বাফুফে। যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে চলছে আবাসিক ক্যাম্প। মাঠের লড়াইয়ে নামার আগে থাইল্যান্ডে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। আন্ডার-20 জন্য আমরা থাইল্যান্ডের ব্যাংককে এমিরেটসের যে আন্ডার-20 টিম, ইউনাইটেড আরব এমিরেটসের, দে উইল বি কামিং টু ব্যাংকক। আমাদের টিমও যাচ্ছে ওখানে। তো ওইখানে 18 তারিখে আমরা তাদের সাথে একটা ফ্রেন্ডলি খেলবো। 31 আগস্ট স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন। এরপর প্রতিপক্ষ সিরিয়া এবং ভারত। প্রবাসী তারকাদের নিয়ে গড়া এই দলটি কোটি কোটি ফুটবল প্রেমীর প্রত্যাশা পূরণ করে মূল পর্বের টিকিট ছিনিয়ে আনবে, এমনটাই প্রত্যাশা করছেন ফুটবল সংশ্লিষ্টরা। শরীফ রওশন, এখন, ঢাকা। ঘরোয়া ফুটবলের গণ্ডি পেরিয়ে এবার এশিয়ার আঙিনায় প্রথমবারের মতো পা রাখছে বাংলাদেশের দুই ক্লাব, ফর্টিস এফসি এবং বাংলাদেশ পুলিশ এফসি। এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ সামনে রেখে নিজেদের সেরাটা উজাড় করে দিতে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে দুই দলের ফুটবলাররা। বিস্তারিত প্রতিবেদনে। মাঠে বল দখলের লড়াই, কোচের কড়া নির্দেশনা আর ফুটবলারদের চোখে মুখে এশিয়ার কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে লড়াই জেতার ইচ্ছে। এফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচকে সামনে রেখে এভাবেই ঘাম ছড়াচ্ছেন ফর্টিস এফসির ফুটবলাররা। ঘরোয়া লিগে তৃতীয় হওয়া এই দলটির সামনে এবার এশিয়ার মঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণের বড় সুযোগ। ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় তাদের প্রতিপক্ষ কিরগিজস্তানের শক্তিশালী ক্লাব মুরাস ইউনাইটেড। দেশের চেনা কন্ডিশনকে কাজে লাগিয়ে ম্যাচটি জিতে সরাসরি গ্রুপ পর্বে পা রাখতে চায় ফর্টিস। আর তাই তো স্কোয়াডে শক্তি বাড়াতে জাপান, নাইজেরিয়া এবং গাম্বিয়া থেকে আনা হয়েছে এক ঝাঁক বিদেশি রিক্রুট। একটা অ্যাডভান্টেজ আমাদের আছে যে আমরা আমাদের হোম ম্যাচে খেলতেছি, এখানে সবকিছু তাদের বিপরীতে, ওয়েদার বলেন সবকিছু তাদের বিপরীতে থাকবে। এদিক দিয়ে আমরা হয়তো একটু আগে থাকবো। প্লেয়ার পাইছি একটু দেরিতে, বাট ওভারঅল আমরা শেষের দিকে নিজেদের যেভাবে আমরা খেলতে চাই এটা এখন প্রস্তুতি চলতেছে। ম্যাচের আগে এটা অবশ্যই শেষ হয়ে আসবে, আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে যাব। ফর্টিসের হোম ম্যাচ হলেও অন্য দল বাংলাদেশ পুলিশ এফসিকে দিতে হচ্ছে কঠিন পরীক্ষাই। সিরিয়ার শক্তিশালী ক্লাব আল ইত্তিহাদ আহলির বিপক্ষে খেলতে 8 আগস্ট জর্ডানের উদ্দেশ্যে দেশ ছাড়বে পুলিশ বাহিনী। তবে দেশ ছাড়ার আগে প্রস্তুতির ঘাটতির আক্ষেপ খেলোয়াড়দের কণ্ঠে। ডিফেন্ডিংটা নিয়ে এখন কাজ হচ্ছে, অ্যাটাকের প্লেয়াররাও আসছে। ফার্স্ট আমাদের টার্গেট থাকবে আসলে যেন গোল আমরা কনসেপ্ট না করি। হয়তো আরেকটু আগে শুরু করলে ভালো হইতো, কিন্তু এখন আমরা গত মাসের 10 তারিখ থেকে ক্যাম্প স্টার্ট করছি। আমরা চেষ্টা করব আমাদের যে এই কয়দিনের প্রস্তুতি এবং জুনিয়র, সিনিয়র, পুলিশ এফসির এবং ফরেন প্লেয়ার মিলে আমরা আমাদের আত্মবিশ্বাস আছে, আমরা ইনশাল্লাহ আমাদের স্বাভাবিক খেলা খেললে ইনশাল্লাহ আমরা ভালো কিছু নিয়ে আসতে পারবো। এফসির সবগুলো লেভেলের টুর্নামেন্টের জন্য ওরা ওদের ক্যালেন্ডারটাকে এমনভাবে ফিট করে নেয়, ওদের অফ সিজনটা অত বড় হয় না। বাংলাদেশে গত কয়েক বছর ধরে এটার একটা কন্টিনিউটি আসছে। সো আস্তে আস্তে এই চেঞ্জগুলো আসবে যখন আমাদের অনেক বড় একটা অফ সিজন যাবে না। সো সেই জায়গা থেকে আমরা একটু ডেফিনেটলি শর্ট টাইম, বাট বাই দিস টাইম আমরা চেষ্টা করছি কতটা রিকভার করা যায়। বসুন্ধরা কিংস এবং ঢাকা আবাহনীর নিষেধাজ্ঞার কারণে কপাল খুলেছে ফর্টিস এবং পুলিশের। ঐতিহাসিক এই সুযোগ হাতছাড়া করতে চান না কোনো দলই। 11 আগস্টের সেই মহা লড়াইয়ে লাল সবুজের প্রতিনিধিরা কতটা সফল হতে পারে সেটাই এখন দেখার অপেক্ষা। শরীফ রওশন, এখন, ঢাকা। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।